আসসালামু আলাইকুম। আমার সেকেন্ড ক্লাসে তোমাদেরকে স্বাগতম। অনেকদিন পরেই আমি আবার তোমাদের ক্লাস নিচ্ছি। আশা করছি আমার প্রথম ক্লাসে এনভায়রনমেন্টাল হেলথ এবং ওয়াটারের কিছু পোর্শন পড়ানো হয়েছে, সেটা তোমরা দেখেছো। আর আজকে ওয়াটারের যা কিছু রয়েছে বাকি পোর্শনটুকু সেটা ইনশাল্লাহ শেষ করব। তবে আজকে শেষ করতে চাচ্ছি যে ওয়াটারের যে ইম্পর্টেন্ট যে কোশ্চেন বা আমাদের রিটেন বা ভাইবার জন্য বেশি ইম্পর্টেন্ট, ওই রিলেটেড ইয়াতে আমরা বেশি একটু জোর দিব আজকের ক্লাসে। আজকে আমি ওয়াটারের ক্লাস থেকে যেটা যেটা পড়াবো সেটা হচ্ছে যে ওয়াটার পলিউশন অ্যান্ড ইটস ইফেক্ট। হ্যাঁ, ওয়াটার পলিউশন অ্যান্ড ইটস ইফেক্ট এটা রিটেন এবং ভাইবা দুইটার জন্য খুব ইম্পর্টেন্ট। দেন আমি ওয়াটার পিউরিফিকেশন, হ্যাঁ, ওয়াটার পিউরিফিকেশনের আন্ডারে আমাদের ফিল্ট্রেশন, যেটা ফিল্ট্রেশনের আন্ডারে স্লোরস এন্ড ফিল্টার, র্যাপিডস এন্ড ফিল্টার, এই দুইটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে ডিসইনফেকশন, হ্যাঁ, ডিসইনফেকশনের আন্ডারে হচ্ছে যে আমাদের ক্লোরিনেশন কিভাবে করব, হ্যাঁ, ওটা বেশি ইম্পর্টেন্ট এখানে। আরেকটা কোশ্চেন তোমাদের রিটেন প্লাস ভাইবা দুইটার জন্যই খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়াটার কোয়ালিটি, স্ট্যান্ডার্ড ওয়াটার কোয়ালিটি, ওটা খুবই ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে হার্ডনেস অফ ওয়াটার, হোয়াট আর দ্য টাইপস অফ হার্ডনেস, হার্ডনেস কিভাবে রিমুভ করব আমরা, এই কোশ্চেনটাও তোমাদের রিটেন এবং ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। লাস্টে হচ্ছে আর্সেনিকোসিস, হ্যাঁ, আর্সেনিকোসিসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর্সেনিকোসিসের ক্লিনিক্যাল ফিচার্স, কমপ্লিকেশন, প্রিভেনশন, হ্যাঁ, এই জিনিসগুলো আজকে ডিসকাস করব। আজকে তাহলে নেক্সট আমি স্লাইডে যাচ্ছি। যে শুরুতে হচ্ছে যে ওয়াটার পলিউশন, হ্যাঁ, কখনো হয়তো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই ওয়াটার পলিউশন বা ডিফাইন ওয়াটার পলিউশন। তো আমরা সাধারণত হয়তো ওয়াটার পলিউশনটাকে আমরা ডিফাইন করতে বললে আমরা ওরকম ভাবে প্রিপেয়ার না থাকার কারণে হয়তো বলতে পারি না, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি এটার ডেফিনিশন বা ওয়াটার পলিউশন বলতে আমরা কি বুঝি সেই জিনিসটা আমি তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে any chemical, biological and physical change in water quality, হ্যাঁ, ওয়াটার কোয়ালিটির যে তিনটা জিনিস চেঞ্জ থাকবে, আইদার কেমিক্যাল, বায়োলজিক্যাল এন্ড ফিজিক্যাল চেঞ্জ থাকবে, যেটা হার্মফুল ইফেক্ট অন হিউম্যান হেলথ অর লিভিং অর্গানিজম অর মেক ইটস আনসুইটেবল বা আনইউজেবল ফর এগ্রিকালচার ইজ নোন অ্যাজ ওয়াটার পলিউশন। ঠিক আছে, তাহলে এখানে কয়েকটি ইম্পর্টেন্ট কথা আমার অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে আমার ওয়াটারে চেঞ্জ হবে যেটা কিনা কেমিক্যাল, বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল চেঞ্জ, যেটা আমার হার্মফুল হবে ফর ফর হিউম্যান হেলথ অ্যান্ড লিভিং অর্গানিজম অ্যাজ ওয়েল এজ এগ্রিকালচার। তাহলে এই আন্ডারলাইং এর যে পয়েন্টটুকু, সেই পয়েন্টটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে ডেফিনেশনটা আমরা খুব ইজি ভাবে এটা আমরা প্রকাশ করতে পারবো, বোথ রিটেন অ্যান্ড ভাইভাতে। ঠিক আছে, নেক্সটে যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে ওয়াটার ইফেক্ট, হ্যাঁ, বা ওয়াটার রিলেটেড ডিজিজ বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, হ্যাঁ, ওয়াটার রিলেটেড ডিজিজ এই টার্মটা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। সাথে তোমাদেরকে আরেকটা ভাইবা কোশ্চেন এখানে জিজ্ঞেস করতে পারে, ওয়াটার অ্যাসোসিয়েটেড ডিজিজ, হ্যাঁ, দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, তোমরা যেটা বলবা এটা পার্কের রেফারেন্স দিয়ে তোমরা বলবা যে ওয়াটার রিলেটেড ডিজিজের আন্ডারে আমরা ওয়াটার যে হার্মফুল ইফেক্ট সেটাকে আমরা তিনটা ভাগে ক্লাসিফাই করতে পারি। সেটা হচ্ছে বায়োলজিক্যাল ওয়াটার বর্ন ডিজিজ, সেকেন্ড ওয়ান হচ্ছে কেমিক্যাল, এন্ড থার্ড ওয়ান হচ্ছে ওয়াটার অ্যাসোসিয়েটেড উইথ সাম ডিজিজ। ঠিক আছে, তাহলে এখানে কোনো কনফিউশন আমাদের থাকবে না। ওয়াটার রিলেটেড ডিজিজ বলতে তিনটা ক্যাটাগরি মিন করব, সেটা হচ্ছে বায়োলজিক, যেটা কি ইন ব্র্যাকেটে আমি লিখেছি ওয়াটার বর্ন ডিজিজ। এই ওয়াটার বর্ন ডিজিজ এই টার্মটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ওয়াটার বর্ন ডিজিজ, তারপরে ওয়াটার রিলেটেড ডিজিজ, ওয়াটার অ্যাসোসিয়েটেড উইথ ডিজিজ বা ওয়াটার অ্যাসোসিয়েটেড ডিজিজ। ঠিক আছে, এগুলো তোমাদের রিটেন, রিটেন না সরি, ভাইভাতে এটা খুব জিজ্ঞেস করে যে ওয়াটার বর্ন ডিজিজ বলতে তুমি কি বুঝো, কয়েকটা এক্সাম্পল দাও, বা ওয়াটার অ্যাসোসিয়েটেড ডিজিজ বলতে কি কয়েকটা এক্সাম্পল দাও, ওয়াটার রিলেটেড ডিজিজ বলতে কি বুঝো কয়েকটা এক্সাম্পল দাও। এটা ভাইবার জন্য খুব 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের জন্য।
এখন ওয়াটার রিলেটেড ডিজিজের প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে বায়োলজিক্যাল বা ওয়াটার বর্ন ডিজিজ। হ্যাঁ, ওয়াটার বর্ন ডিজিজ হচ্ছে যে বায়োলজিক্যাল এজেন্ট, আইদার ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া বা হেলমিনথিক দিয়ে যে ডিজিজ গুলো হয় হিউম্যান বিং এ, সেগুলোকে বলা হচ্ছে ওয়াটার বর্ন ডিজিজ। ওকে, আর কেমিক্যালে হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল বা এগ্রিকালচার ওয়াস্ট, হ্যাঁ, থেকে যদি কোনো কেমিক্যাল পলিউটেন্ট ওয়াটারের সাথে মিক্স আপ হয়ে যেটা কিনা আমাদের জন্য এন্ডেঞ্জার, সেটাকে বলা হচ্ছে কেমিক্যাল। থার্ড ওয়ান যেটা, সেটা হচ্ছে ওয়াটার অ্যাসোসিয়েটেড ডিজিজ। হ্যাঁ, ওয়াটার অ্যাসোসিয়েটেড ডিজিজ লাইক হচ্ছে ডেন্টাল প্লুরোসিস, এই এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। ডেন্টাল প্লুরোসিস হতে পারে, ডেন্টাল ক্যারিস হতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আমরা যদি সফট ওয়াটার ইনটেক করি বেশি, তাহলে কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার চান্স থাকে। হ্যাঁ, তাহলে এই এক্সাম্পল গুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে একটু ডিটেলসে এটা আমি একটু বলবো, কারণ এটা তোমাদের রিটেন এবং ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। যে বায়োলজিক্যাল বা ওয়াটারবর্ন ডিজিজ ডিউ টু প্রেজেন্স অফ ইনফেক্টিভ এজেন্ট, এই সেন্টেন্সটুকু আমার মনে রাখতেই হবে, বারবার বলছি যে ডিউ টু প্রেজেন্স অফ এন ইনফেক্টিভ এজেন্ট, লাইক এখানে ক্লাসিফিকেশন ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, প্রোটোজোয়াল হতে পারে, অ্যানহেলমিনথিক হতে পারে, লেপ্টোস্পাইরাল হতে পারে। এই নামগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। ভাইরাল গুলোর মধ্যে যেমন হেপাটাইটিস এ, ই, হ্যাঁ, পোলিওমাইলাইটিস, রোটাভাইরাল ডায়রিয়া ইন ইনফ্যান্ট, ঠিক আছে। এখানে একটু মনে রাখো তোমরা যে রোটাভাইরাল ডায়রিয়াটা ইনফ্যান্টদের বেশি হয়। ইনফ্যান্ট হচ্ছে 0 to 1 year এজ অফ চাইল্ড। হ্যাঁ, যাদের বয়স 0 to 1 year তাদের রোটাভাইরাল ডায়রিয়াটা বেশি হচ্ছে। আর ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে টাইফয়েড, প্যারাটাইফয়েড, হ্যাঁ, ফিভার, শিগুলোসিস, কলিকোলা, এই জিনিসগুলো হবে। প্রোটোজোয়ালের মধ্যে অ্যামিবিয়াসিস, কার্ডিয়াসিস, হেলমিনথিকের মধ্যে হচ্ছে অ্যাসকেরিয়াসিস, যেটাকে বলা হচ্ছে রাউন্ড এন্টেরোবিয়াসিস, হেডওয়ার্ম, আর হার্টের ডিজিজ, রেসপিরেটরি হচ্ছে ওয়েলস ডিজিজ, WELS। হ্যাঁ, এখানে একটু স্পেলিং ভুল হয়েছে। এই যে ডিজিজ গুলোর এক্সাম্পল তোমার রিটেনে অবশ্যই তোমরা দিবা, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে প্রেজেন্স অফ এন অ্যাকুয়েটিক হোস্ট। হ্যাঁ, অ্যাকুয়েটিক হোস্টের মাধ্যমেও যেটা হয় সেটাকেও আমরা ওয়াটারবর্ন ডিজিজ বলি, যেটা কিনা বলা হচ্ছে স্নেল সিস্টোসোমিয়াসিস এন্ড সাইক্লোপস গুনিয়ার্ম ডিজিজ। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার রিটেন এবং ভাইবার জন্য অবশ্যই তোমরা মনে রাখবা। নেক্সট হচ্ছে কেমিক্যাল, এখানে কয়েকটা এক্সাম্পল মনে রাখলেই হবে তোমাদের, যেমন ডিটারজেন্ট, সলভেন্ট বা সাইনাইড, হেভি মেটাল, এই কয়েকটা দুই একটা এক্সাম্পল মতলাম। হ্যাঁ, এখানে আর তেমন সমস্যা নাই। সেকেন্ড হচ্ছে ওয়াটার অ্যাসোসিয়েটেড ডিজিজ। ওয়াটার অ্যাসোসিয়েটেড ডিজিজ হচ্ছে যে ডেন্টাল ক্যারিস বা ডেন্টাল ফ্লুরোসিস হতে পারে। তারপরে হচ্ছে যে নাইট্রেট যদি ওয়াটারে বেশি থাকে তখন সাইনোসিস অফ ইনফ্যান্ট, অথবা যদি সফট ওয়াটার বেশি ইনটেক করা হয় সে তখন কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়। দ্যাট মিনস হচ্ছে হার্ড ওয়াটারটা আমাদের জন্য বেনিফিশিয়াল। ওকে, তাহলে এই এক্সাম্পল গুলো আমাদের মনে রাখতেই হবে। তাহলে ওয়াটার পলিউশন এবং হচ্ছে ইটস ইফেক্ট বা ওয়াটার বর্ন ডিজিজ ক্লাসিফাই, এরকম করে তোমাদের রিটেন কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে, এটা আমি বলবো না আমার এমবিবিএস স্টুডেন্টের জন্য, ঠিক আছে। এটা যদি কেউ ইন্টারেস্টেড থাকে এমপিএইচ এ পোস্ট গ্রাজুয়েশনের জন্য, জাস্ট তাদের জন্য বলছি, বা যদি কোনো মেডিকেল কলেজে এটা পড়া হয়, এটা অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে এখানে, যে ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ ওয়াটার। হ্যাঁ, তারা এখানে 4টা ভাবে ওয়াটারটাকে ক্লাসিফাই করা হয়েছে, ওয়াটার বর্ন ডিজিজ গুলাকে। এটা আমি বলবো আমরা যারা স্টুডেন্ট রয়েছে থার্ড ইয়ার, তারা জাস্ট মনে রাখার জন্য আমি বলছি, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে না। হুম, এটা হচ্ছে যে ওয়াটার বর্ন ডিজিজ, যেটা তোমরা জানো প্রেজেন্স অফ ইনফেক্টিভ এজেন্টের মাধ্যমে যদি হয় সেটা হচ্ছে ওয়াটার বর্ন ডিজিজ। আরেকটা টার্ম রয়েছে ওয়াটার ওয়াস্ট ডিজিজ। হ্যাঁ, সেটা কি? খুব সিম্পল, ডিজিজ ডিউ টু কন্ট্যাক্ট উইথ কন্টামিনেটেড ওয়াটার। যদি আমরা কন্টামিনেটেড ওয়াটারের কন্ট্যাক্টে যদি কোনো ডিজিজ হয়, সেটা কিভাবে, যেমন স্কেবিজ এর পেশেন্টের যদি কোনো ওয়াটার ইউজ করে, সেই ওয়াটার যদি আমি ইউজ করি, সেখান থেকে ওয়াটার যে ডিজিজটা হবে সেটাকে বলা হচ্ছে ওয়াটার ওয়াস্ট ডিজিজ, ঠিক আছে। এটা আমি থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য বলছি, নাইস টু নো। হ্যাঁ, এটা তোমাদের জন্য নয়, জাস্ট এটা জানা থাকলে বেটার, হয়তো কখনো তোমাদের লাইফে কাজে লাগতে পারে। আরেকটা হচ্ছে ওয়াটার বেসড ডিজিজ, যেখানে বলা হয়েছে ওয়াটারটা ইন্টিগ্রেট হোস্ট হিসেবে ইউজ হয় এবং হচ্ছে তাদের লাইফ সাইকেলটা এখানে হয়ে থাকে। সেটা কি? এক্সাম্পল সিস্টোসোমিয়াসিস, হ্যাঁ, ড্রাকুনকুলিয়াসিস, এগুলো হচ্ছে সব প্রোটোজোয়াল ডিজিজ। ওকে, আরেকটা এখানে যেটা বলা হয়েছে ওয়াটার রিলেটেড ডিজিজ, সেটা হচ্ছে যে ওয়াটারটাকে ভেক্টরের হেবিটেট হিসেবে ইউজ করা হয়, যেমন মসকিউটো বর্ন ডিজিজ, হ্যাঁ, লাইক ম্যালেরিয়া বা ডেঙ্গু,
হ্যাঁ, ইয়েলো ফিভার, এগুলা হচ্ছে কি ওয়াটার রিলেটেড ডিজিজ। ঠিক আছে, তো এখানে কনফিউশনের কিছু নাই, তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে পার্কের রেফারেন্স দিয়ে ওয়াটার রিলেটেড ডিজিজেস এর আন্ডারে যে তিনটা ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনটাই তোমরা অবশ্যই মনে রাখবা। ঠিক আছে, আর কখনো কোনো মেডিকেল কলেজের কোনো টিচার যদি এরকম করে বলা হয়, হ্যাঁ, যে ওয়াটার ওয়াস্ট ডিজিজ কি, বা ওয়াটার রিলেটেড ডিজিজ কি, বা ওয়াটার বেসড ডিজিজ কোনটা, তাহলে এরকম করে তোমরা এটা বলতে পারবা, আমি আশা করি। ঠিক আছে, এটা তাদের জন্য। ওকে, আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে যে নেক্সট টপিক হচ্ছে পিউরিফিকেশন। এখন দেখো ওয়াটার পিউরিফিকেশনে আমার খুব ইম্পর্টেন্ট কি, এখানে দুইটা স্কেল আছে আমরা জানি, একটা হচ্ছে লার্জ স্কেল আর একটা হচ্ছে স্মল স্কেল। ঠিক আছে, হ্যাঁ, লার্জ স্কেল এবং হচ্ছে স্মল স্কেল, এবং এই দুইটা স্কেলের মধ্যে লার্জ স্কেলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এটা দরকার নাই। হ্যাঁ, লার্জ স্কেলের যে ওয়াটার পিউরিফিকেশনের কম্পোনেন্ট রয়েছে তিনটে একটু ইন ডিটেলস আমরা আজকে একটু পড়বো, সেটা হচ্ছে স্টোরেজ, ফিল্ট্রেশন, ডিসইনফেকশন। তাহলে আমাকে মনে রাখতে হবে ওয়াটার পিউরিফিকেশনের মেথড হচ্ছে দুইটা, একটা হচ্ছে লার্জ স্কেলে, একটা হচ্ছে স্মল স্কেল। ওকে, দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে যে স্টোরেজ। হ্যাঁ, স্টোরেজ, ফিল্ট্রেশন, ডিসইনফেকশন। ঠিক আছে, ইন শর্ট আমরা মনে রাখবো স্টোরেজ আমরা তিনটা পয়েন্টস অফ ভিউতে তাদের অ্যাকশন, 3 পয়েন্টস অফ ভিউ, সেটা হচ্ছে ফিজিক্যাল, কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল। ফিল্ট্রেশনের মধ্যে আমরা ইউজ করি স্লো স্যান্ড ফিল্টার এন্ড র্যাপিড স্যান্ড ফিল্টার, আর ডিসইনফেকশনে আমরা ইউজ করি ক্লোরিন গ্যাস, ক্লোরামিন এবং পারক্লোরন। ঠিক আছে, এটা ইন শর্ট তোমরা অবশ্যই মনে রাখবা। ঠিক আছে, তাহলে আমি একটু ইন ডিটেইলস নেক্সট নেক্সট যে স্টোরেজ, হ্যাঁ, স্টোরেজ অলরেডি বলছি ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল, এই তিনটা অ্যাকশনে কাজ করে। সেটা কি, পানি আমরা জমায় রাখবো। ঠিক আছে, তাহলে 24 আওয়ার্স এর গ্র্যাভিটির কারণে যদি আমার ওয়াটারটা সেটেল ডাউন হয়, তাহলে কিছু পোর্শন আমাদের ওয়াটার পিউরিফিকেশন হয়। ঠিক আছে, সেটা এখানে বলা হয়েছে। লাইক দেন কেমিক্যালের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে যে পানিতে যে অর্গানিক ম্যাটার গুলো রয়েছে সেগুলোকে অক্সিডাইজ করা। হ্যাঁ, সে অক্সিডাইজ করলে আমার অ্যামোনিক্যাল সাবস্টেন্স গুলো রিডিউস হয়, নাইট্রেটে হয়, সেই কাজটা আমার অ্যারোবিক ব্যাকটেরিয়া এবং হচ্ছে ডিজুল অক্সিজেন করে থাকে, সেটা এখানে বলা হয়েছে। নেক্সট হচ্ছে বায়োলজিক্যাল, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল যে অর্গানিজম যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে মরে যাবে, ডাইউট হবে, এবং 5 to 7 days ডিউরেশনে আমার ওয়াটার যদি স্টোর থাকে তাহলে 90% ব্যাকটেরিয়াটা ড্রাউট হয়। ঠিক আছে, এটা কখনোই আমরা এক্সটেন্ড করব না মোর দেন 10 to 14 days, তাহলে সেখানে আমাদের বিভিন্ন ধরনের অ্যালগি গ্রো করার পসিবিলিটি থাকে, তাহলে সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে স্টোরেজ আমি বলছি তিনটা ভাগে অ্যাকশনে কাজ করে, একটা হচ্ছে ফিজিক্যাল, কেমিক্যাল এন্ড হচ্ছে বায়োলজিক্যাল। ওকে, নেক্সট হচ্ছে ফিল্ট্রেশন। ঠিক আছে, ফিল্ট্রেশনের শুরুতেই মনে রাখতে হবে যে 98 to 99% ফিল্ট্রেশন এর মাধ্যমে আমার ব্যাকটেরিয়া গুলো রিমুভ হয়। সেখানে আমরা দুই ধরনের ফিল্টার ইউজ করি, একটা হচ্ছে স্লো স্যান্ড ফিল্টার আর একটা হচ্ছে র্যাপিড স্যান্ড ফিল্টার। ওকে, স্লো স্যান্ড ফিল্টারের অ্যানাদার নেম হচ্ছে বায়োলজিক্যাল ফিল্টার, আর মেকানিক্যাল ফিল্টারের অ্যানাদার নেম হচ্ছে র্যাপিড স্যান্ড ফিল্টার। ঠিক আছে, তাহলে এই নামটা আমরা মনে রাখবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে আমার কম্পোনেন্ট গুলা, হ্যাঁ, স্লো স্যান্ড ফিল্টার এবং র্যাপিড স্যান্ড ফিল্টার প্রত্যেকের আলাদা আলাদা কম্পোনেন্ট রয়েছে, এবং এই কম্পোনেন্ট গুলা হয়তো তোমাকে ভাইভাতে ইন ডিটেলস জিজ্ঞেস করবে না কখনো, কিন্তু হয়তো রিটেনে যদি এসে থাকে তাহলে তোমাদের হয়তো ওরকম করে রিটেন অ্যান্সারটা দিতে হবে তোমাদের। এখন এখানে আমি শর্ট আজকে আমি বলে যাব তোমাদের স্লো স্যান্ড ফিল্টারের এলিমেন্টস গুলোর নামগুলো মনে রাখতে হবে, সেটা হচ্ছে র ওয়াটার বা সুপারনেচার ওয়াটার, এ বেড অফ গ্রেডেড স্যান্ড, অ্যান আন্ডার ড্রেনেজ সিস্টেম অ্যান্ড এ সিস্টেম অফ ফিল্টার কন্ট্রোল বাল্ব। ঠিক আছে, বা কন্ট্রোল বাল্ব থাকবে। এই নামগুলা রিটেন পরীক্ষার জন্য আমাকে ডিটেলস দিতে হবে, আমি এখানে ডিটেলস এখন বলছি না। তবে তোমাদের এই যে গ্রেডেড স্যান্ড বা স্যান্ড বেড, যেটা স্লো স্যান্ড ফিল্টারের স্যান্ড বেড তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ এখানে আমাদের ভাইটাল লেয়ারটা ফর্ম হয়, তোমরা শুনে আসছো, তোমরা অনেকেই জানো যে এখানে ভাইটাল লেয়ারটা ফর্ম হয়, এবং এই ভাইটাল লেয়ারটা কেন ইম্পর্টেন্ট, কেন স্লো স্যান্ড ফিল্টারে হার্ড বলা হয়, ঠিক আছে, ভাইটাল লেয়ারটা কোন ফিল্টারে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, এগুলো তোমাদের ভাইবা কোশ্চেন কিন্তু। ঠিক আছে, তোমাদের জিজ্ঞেস করবেই যে আমার ফিল্ট্রেশন মেথডে স্লো স্যান্ড ফিল্টারে আমরা পাবো ভাইটাল লেয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমি ডেসক্রিপশনে যাব না। ঠিক আছে, এই ডেসক্রিপশনটা তোমরা একটু দেখে নিবা যে সুপারনেটেড বা র ওয়াটারের পারপাস হচ্ছে দুইটি ইম্পর্টেন্ট পারপাস রয়েছে। হ্যাঁ, এটা আমি দিচ্ছি ইন শর্ট করে, এটা দেখে নিবা। স্যান্ডবেডটা, এটাও তোমরা পড়ে নিবা, আমি এখানে একটু স্কিপ করে যাচ্ছি।
ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি যে ভাইটাল লেয়ারটা হচ্ছে স্লো স্যান্ড ফিল্টারের হার্ট হয়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই হার্টটা কেন হার্ট বলা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। এখন দেখো স্লো স্যান্ড ফিল্টারের যে ভাইটাল লেয়ারটা ফর্ম হয় সেটাকে অ্যানাদার কয়েকটা নামে আমরা জানি, সেটা হচ্ছে বায়োলজিক্যাল লেয়ার বা জুলজিক্যাল লেয়ার বলা হয়। এবং এই লেয়ারটা হচ্ছে যে স্লিমি gelatinous and consist of thread like algae and numerous forms of life including plankton, diatom and bacteria, ঠিক আছে। এবং এটা হচ্ছে যে ভাইটাল লেয়ারটা যদি ফর্ম হয় তাহলে আমরা বলবো যে স্লো স্যান্ড ফিল্টারটা অ্যাক্টিভ হচ্ছে, যে রাইপেনিং অফ দি ফিল্টার, ঠিক আছে, এটা অ্যাক্টিভ। হ্যাঁ, এবং এটা আমরা পাবো স্লো স্যান্ড ফিল্টারের যে স্যান্ড বেডটা রয়েছে সেই স্যান্ড বেডের আপার পোর্শনে আমরা পাবো, ঠিক আছে, আপার পোর্শনে, এবং হচ্ছে স্লো স্যান্ড ফিল্টারের আপার পোর্শনে আমরা ভাইটাল লেয়ারটা পাবো, ঠিক আছে। এবং এটা ফর্ম হতে কিছুদিন সময় লাগে, ঠিক আছে। এখন নেক্সট হচ্ছে যে এটাকে কেন আমরা হার্ট বলে থাকি, ঠিক আছে, ভাইটাল লেয়ারটাকে কেন আমরা হার্ট বলে থাকি সেটা এখানে বলা হয়েছে, যে এটা অর্গানিক ম্যাটার গুলাকে রিমুভ করে, ব্যাকটেরিয়া গুলাকে রিমুভ করে, তারপর হচ্ছে নাইট্রোজেন থেকে নাইট্রেট ফর্মেশন করে, হ্যাঁ, এবং আমার ব্যাকটেরিয়া ফ্রি ওয়াটার প্রিপারেশনে হেল্প করে, এবং আলটিমেটলি যেটা কিনা হচ্ছে যে মেকানিক্যাল ফিল্টার হিসেবে এটা কাজ করে, ঠিক আছে। তাহলে আমার স্লো স্যান্ড ফিল্টারে ভাইটাল লেয়ার যেটা ফর্ম হয় এটা তোমাদের শর্ট নোটও আসে, অনেক সময় রিটেনে শর্ট নোট আসে যে ভাইটাল লেয়ার, ওকে। তাহলে ভাইটাল লেয়ারটা কখন হবে, কোথায় হবে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে আন্ডার ড্রেনেজ সিস্টেম, এগুলো আমি স্কিপ করে যাব, এগুলো তোমরা রিটেনের জন্য পড়ে নেবা, ঠিক আছে। হুম, ওকে। এখন দেখো স্লো স্যান্ড ফিল্টারের কিছু অ্যাডভান্টেজ রয়েছে। অ্যাডভান্টেজ টুকু কি, সেটা হচ্ছে যে এটার কনস্ট্রাকশন এবং এটা অপারেশন করা এটা খুব সিম্পল। তারপরে হচ্ছে এটা ফিজিক্যাল, কেমিক্যাল এন্ড ব্যাকটেরিওলজিক্যাল কোয়ালিটি অফ ফিল্টার যেটা সেটা ভেরি হাই, এবং এটা ব্যাকটেরিয়াল কাউন্ট এবং ইকোলাই কাউন্ট, এখানে দুইটা কাউন্ট, অ্যাজ এ হোল ব্যাকটেরিয়াল কাউন্ট এটা রিডাকশন হয় 99.90% টু 99.99, এন্ড ইকোলাই কাউন্টটা হচ্ছে 99 to 99.9%, ঠিক আছে। এবং এটার কস্ট অফ কনস্ট্রাকশন যেটা সেটা রিলেটিভলি র্যাপিড স্যান্ড ফিল্টার থেকে লো। হ্যাঁ, তাহলে এটার অ্যাডভান্টেজ টুকু আমাদের জানা থাকা লাগবে। এখন এই যে অ্যাডভান্টেজ টুকুই তোমরা স্লো স্যান্ড ফিল্টার এবং র্যাপিড স্যান্ড ফিল্টারে কিছু পয়েন্ট তোমাদের ডিফারেন্সে তোমরা দিতে পারো, ঠিক আছে। এখন চলে যাচ্ছে র্যাপিড স্যান্ড ফিল্টার, যেটাকে বলা হচ্ছে মেকানিক্যাল ফিল্টার। হ্যাঁ, এটা দুই ধরনের টাইপস রয়েছে, একটাকে বলা হচ্ছে গ্র্যাভিটি টাইপ, একটা হচ্ছে প্রেসার টাইপ, যেটা সচরাচর আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে গ্র্যাভিটি ফিল্টার। এবং গ্র্যাভিটি ফিল্টারের অ্যানাদার নেম হচ্ছে পেটারসন, এবং হচ্ছে প্রেসার টাইপস হচ্ছে ক্যান্ডি। এটা হচ্ছে নাইস টু নো, তোমাদের জাস্ট জানার জন্য, এটা আমার বলবো না যেটা ভাইভাতে ধরবে তোমাদেরকে। এখন দেখো র্যাপিড স্যান্ড ফিল্টারের যে কম্পোনেন্ট বা এলিমেন্টস গুলা সেটা হচ্ছে পাঁচটা কম্পোনেন্ট, সেটা হচ্ছে কোয়াগুলেশন, র্যাপিড মিক্সিং, ফ্লুকুলেশন, সেডিমেন্টেশন, ফিল্ট্রেশন, ঠিক আছে। এই পাঁচটা পয়েন্ট সিরিয়ালি মনে রাখবা, সিরিয়ালি যদি রাখতে পারো তাহলে জিনিসটা সহজ হবে তোমাদের জন্য। প্রথমে হচ্ছে কোয়াগুলেশন। কোয়াগুলেশনটা হচ্ছে যে আমি কোয়াগুলেন্ট কেমিক্যাল, কোয়াগুলেন্ট এক ধরনের কেমিক্যাল যেটাকে বলা হচ্ছে অ্যালাম ইউজ করি র ওয়াটারের সাথে, ঠিক আছে, র ওয়াটারের সাথে আমার কোয়াগুলেন্ট কেমিক্যালটা আমি অ্যাড করে নেব। দেন একটা চেম্বার, যে চেম্বারটার নাম হচ্ছে র্যাপিড মিক্সিং চেম্বার, সেখানে এটা আমরা র্যাপিড মিক্স করব, ঠিক আছে। দেন হচ্ছে ফ্লোকুলেশন। ফ্লোকুলেশন চেম্বারে 30 মিনিট ধরে আস্তে আমরা এটা স্টারিং করব। স্টারিং করার পরে কিছু ব্যাকটেরিয়াল এবং হচ্ছে কিছু অর্গানিক ম্যাটার এবং ব্যাক্টার সেডিমেন্টেশন জমা হবে সেডিমেন্টেশনে, এবং আলটিমেটলি ফিল্ট্রেশনের জন্য এটা রেডি হবে। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, কোয়াগুলেশন, ঠিক আছে। প্রথমে হচ্ছে কেমিক্যাল কোয়াগুলেন্টের সাথে অ্যালামটা মিক্স আপ করবে, এবং কতটুকু অ্যালাম লাগবে সেটা হচ্ছে 5 to 40 মিলিগ্রাম, হ্যাঁ, অর মোর পার লিটারে, ঠিক আছে। এবং এটা ডিপেন্ড করছে আমার র ওয়াটারের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে, সেটা টার্বিড কিনা, হ্যাঁ, সেটা টেম্পারেচারটা কেমন, কালারটা কেমন, পিএইচ ভ্যালুটা কেমন, সে তার উপরে ডিপেন্ড করে ডোজটা নির্ধারণ করব। সেকেন্ড হচ্ছে র্যাপিড মিক্সিং এ বলা হয়েছে যে মিক্সিং চেম্বার থাকবে, সেখানে ফিনিট এটা র্যাপিডলি মিক্স আপ করতে হবে। মিক্স আপ করার কারণে কি হবে, অ্যালামটা হচ্ছে যে বাল্ক অফ ওয়াটারের সাথে মিক্স আপ হবে। ফ্লোকুলেশনে যেটা বলা হয় যে স্লো এন্ড জেন্টল স্টারিং করব ফ্লোকুলেশন চেম্বারে, সেটা হচ্ছে ফর 30 মিনিট। আলটিমেটলি সেডিমেন্টেশন হবে কি, ফ্লোকুলেন্ট প্রিসিপিটেট গুলা ইমপিউরিটিস এন্ড ব্যাকটেরিয়ার সাথে একসাথে হয়ে নিচে জমা থাকবে। জমা থাকার পরে যে রেসিডুয়াল যে ওয়াটারটা থাকবে সেটা হচ্ছে র্যাপিড স্যান্ড ফিল্টারে চলে যাবে, ঠিক আছে। এই ফিল্ট্রেশন হওয়ার পরে, হ্যাঁ,
এখানে তোমাদের একটু পরে বলছি যে এখানে অনেক সময় ক্লোরিন অ্যাড করা হয়, আবার অনেক সময় ক্লোরিন অ্যাড করা হয় না। ঠিক আছে, তার আগে এটা জেনে নাও যে এটার অ্যাডভান্টেজ টুকু কি। র্যাপিড সেন্ট ফিল্টারেরও কিছু অ্যাডভান্টেজ রয়েছে, হ্যাঁ, এটা জানতে হবে আমাদের। সেটা কি, যে ডিরেক্টলি ডিল উইথ র ওয়াটার উইদাউট প্রিলিমিনারি স্টোরেজ। কোনো স্টোরেজ করা লাগবে না, যে ডিরেক্টলি র ওয়াটারের সাথে ডিল করবে। লেস স্পেস লাগবে, ফিল্ট্রেশন যেটা র্যাপিডলি ফিল্টার হয়, more 40 to 50 times greater than slow sand filter, এবং হচ্ছে ওয়াশিং ফিল্টার অফ এটা হচ্ছে যে ইজি, এবং হচ্ছে এটার অপারেশন ফ্লেক্সিবিলিটিও এটা রিলেটিভলি ইজি। ঠিক আছে, তাহলে এটার অ্যাডভান্টেজটুকু মনে রাখা সহজ হবে আশা করছি। সেকেন্ড যেটা বলবো যে র্যাপিড সেন্ট ফিল্টার এবং স্লো সেন্ট ফিল্টার, এটার মধ্যে ডিফারেন্সটা তোমরা পড়ে নিবা। এটা এখানে যে ডিফারেন্সটা তোমাদের পার্ক থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, আমি খুব ইজি ভাবে ক্লাসটা প্রেজেন্ট করার ট্রাই করছি তোমাদের জন্য, কারণ তোমরা অলরেডি বিভিন্ন মেডিকেল কলেজে যারা রয়েছে এগুলো সবগুলো তোমাদের পড়া শেষ। ঠিক আছে, তো নতুন কোনো ইনফরমেশন আসলে তোমাদেরকে প্রোভাইড করা ঠিক হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে যতটুকু তোমাদের রিটেন এবং হচ্ছে ভাইবার জন্য ইম্পর্টেন্ট সেটা ফোকাস রেখে আমি ক্লাসটা নিচ্ছি আজকে। ওকে, এখানে যে কয়েকটা পয়েন্ট তোমরা মনে রাখবে অবশ্যই, সেটা হচ্ছে যে স্পেস, কোনটায় বেশি স্পেস লাগবে, কোনটা কম লাগবে সেটা মনে রাখবা। রেট অফ ফিল্ট্রেশনটা বেশি ইম্পর্টেন্ট, যে কোথায় বেশি আমার ফিল্ট্রেশন অফ ওয়াটার রেটটা বেশি, সেটা হচ্ছে র্যাপিড সেন্ট ফিল্টারে। এটা হচ্ছে মিলিয়ন গ্যালন পার একর পার ডে। হ্যাঁ, ফুল ইলাবোরেটিভ ফর্ম নোট রাখতে পারো হয়তো তোমরা। তারপরে হচ্ছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট, এই পয়েন্টটা মনে রাখবা। ওয়াশিংটা সেটা মনে রাখবা। আরেকটা হচ্ছে যে রিমুভাল অফ ব্যাকটেরিয়া, রিমুভাল পার্সেন্টেজটুকু সেটা মনে রাখো, কোথায় কত পার্সেন্ট ব্যাকটেরিয়াটা রিমুভ হয়। হ্যাঁ, এবং রিটেনে এটা তোমরা অবশ্যই সবগুলো পয়েন্ট দেওয়ার ট্রাই করবা। এখানে আমি আর ডিটেলস কিছু বলছি না। নেক্সট হচ্ছে যে ডিসইনফেকশন যে করব, সেটা হচ্ছে আরেকটা মেথড আমার, কোথায়, আমার র্যাপিড স্লো সেন্ট ফিল্টারে, সরি লার্জ স্কেলে আরেকটা মেথড হচ্ছে ডিসইনফেকশন। হ্যাঁ, এবং এই ডিসইনফেকশনটা হচ্ছে র্যাপিড সেন্ট ফিল্টারেও আমরা করে থাকি, অনেক সময় করি না, বাট আলাদাভাবে ডিসইনফেকশনটা করা হয়। এবং ডিসইনফেকশনে হচ্ছে যে ক্লোরিনেশন, এই ক্লোরিনেশন থেকে কয়েকটা ভাইবা কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কয়েকটা টার্ম রয়েছে এখানে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। নেক্সট আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এখানে, সুপার ক্লোরিনেশন বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, ক্লোরিনেশন করার জন্য কিছু রুলস রয়েছে, সেই রুলস গুলা কি কি, এবং সেই রুলস এর আন্ডারে দুইটা টার্ম, একটা হচ্ছে কন্টাক্ট পিরিয়ড এবং হচ্ছে ক্লোরিন ডিমান্ড। হ্যাঁ, এই কয়েকটা টার্ম, ছোট ছোট টার্ম, এগুলো আমাদের বোঝা উচিত। ঠিক আছে, একটু ডিটেলস বললে, ডিসইনফেকশন বা ক্লোরিনেশন যেটা করা হয় সেটা হচ্ছে যে র্যাপিড একটা সেন্ট ফিল্ট্রেশনে এটা হচ্ছে যে একটা সাপ্লিমেন্ট হিসাবে আমরা ইউজ করি, এটা কোনো সাবস্টিটিউট না। হ্যাঁ, এখানে ক্লোরিন কিভাবে কিল করে মনে রাখতে হবে, ক্লোরিনেশন বা ডিসইনফেকশন। ঠিক আছে, হ্যাঁ, তোমরা জানো যে ডিসইনফেকশন এন্ড স্টেরিলাইজেশন দুইটার মধ্যে ডিফারেন্স রয়েছে। তাহলে ডিসইনফেকশন যেহেতু ক্লোরিনেশন এখানে ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করছে ক্লোরিনটা, তাহলে সেটা অবশ্যই আমার স্পোরটাকে কিল করবে না। হ্যাঁ, সেটাই কিল করবে হচ্ছে যে এটা শুধুমাত্র আমার স্পোর ব্যাকটেরিয়াল কাউন্টটাকে রিডাকশন করবে। ঠিক আছে, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে সেগুলাকে কিল করতে পারে, বা তাদের কিন্তু স্পোরটাকে কিল করবে না। হ্যাঁ, ওভারসিস্ট এগুলাকে কিল করবে না। কোনো ভাইরাসের উপরে এর কোনো ইফেক্ট নাই ক্লোরিন গ্যাসের, এক্সেপ্ট আনলেস আদারওয়াইজ হাইড্রো যদি আমরা অ্যাপ্লাই করে থাকি। ঠিক আছে, এখন দেখো এখানে কিছু প্রিন্সিপলস রয়েছে বা কিছু ক্রাইটেরিয়া রয়েছে যে কি কি লাগবে আমার ওয়াটার, সেটা অবশ্যই ক্লিয়ার এবং হচ্ছে টার্বিডিটি ফ্রি হতে হবে। ক্লোরিন ডিমান্ড যেটা সেটা আমার এস্টিমেট করে নিতে হবে। থার্ড যেটা সেটা হচ্ছে কন্টাক্ট পিরিয়ডটা কি সেটা আমাকে জানতে হবে, এবং হচ্ছে রিকমেন্ডেড কনসেন্ট্রেশন মিনিমাম ক্লোরিনের, সেটা হচ্ছে 0.5 মিলিগ্রাম পার লিটার ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য 0.5 মিলিগ্রাম লাগবে। এবং কারেক্ট ডোজ অফ ক্লোরিনটা আমার অ্যাপ্লাই করতে হবে, এবং কারেক্ট ডোজ অফ ক্লোরিনটা আমরা পাবো কিভাবে, ক্লোরিন ডিমান্ড এবং হচ্ছে ফ্রি রেসিডুয়াল ক্লোরিনের সম্মিলিত ভাবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কারেক্ট ডোজ অফ ক্লোরিন। তাহলে এই রুলস গুলার মধ্যে আমি বলছি যে দুইটা টার্ম এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার ক্লোরিন ডিমান্ড, কন্টাক্ট পিরিয়ড। ওকে, ক্লোরিন ডিমান্ডটা হচ্ছে যে একটা ওয়াটারের অল ব্যাকটেরিয়া গুলোকে রিমুভ করা, এবং হচ্ছে অ্যামোনিক্যাল সাবস্টেন্স গুলোকে অর্গানাইজ করে, অর্গানিক ম্যাটার অক্সিডাইজ করে যে নাইট্রেট ফর্মেশনে নেওয়া,
নিতে গেলে যে পরিমাণ ক্লোরিন আমার লাগবে সেই ক্লোরিনটাকে বলা হচ্ছে ক্লোরিন ডিমান্ড। ওকে, আর যেই সময়টা আমরা ইউজ করে এটা আমরা পাবো যে ওয়াটারটা পিউরিফাই করতে পারবো সেটাকে বলা হচ্ছে কন্ট্যাক্ট পিরিয়ড বা যেটা 1 আওয়ার এই ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে এই দুইটা টার্ম আমাদের অবশ্যই জানা থাকা লাগবে। যে ক্লোরিন ডিমান্ডটা হচ্ছে যে that is needed to destroy bacteria and to oxidize all organic matter and ammonical substance present in water. Okay, আর contact period, the presence of free residual chlorine to a contact period of 1 hour is essential to kill bacteria and virus. Okay, তাহলে হচ্ছে ওই ক্লোরিনটা আমরা অ্যাড করার পরে যে ফ্রি রেসিডুয়াল ক্লোরিন যেটা থাকবে সেটা 1 ঘন্টা যাবত যদি থাকে ওয়াটারের সাথে, তাহলে আমার ওয়াটারের মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস গুলা কিল করা পসিবল। এটাকে বলা হচ্ছে কন্টাক্ট পিরিয়ড। নেক্সট এখানে আরেকটা টপিক তোমাদের ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেটা হচ্ছে ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন, ঠিক আছে, এটা একটু বলবো। তার আগে এখানে যে ক্লোরিনেশনের মেথডে আমরা কি কি জিনিস ইউজ করে থাকি, যে ক্লোরিন গ্যাস, ক্লোরামিন এন্ড হচ্ছে পারক্লোরন, ঠিক আছে। সবচেয়ে মনে রাখবা ক্লোরিন গ্যাস ভুলে গেলে চলবে না, ক্লোরিন গ্যাস। ওকে, এবং এটা সাধারণত লিকুইডে কম্প্রেস করে রাখা হয়, কারণ এটা একটা ভোলাটাইল। এটা যদি আমি ওপেন রেখে দিই তাহলে সেটা কিন্তু আকাশে উড়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখার জন্য এটা হচ্ছে যে ওয়াটারের মধ্যে এটাকে কম্প্রেসড করে রাখবো, ঠিক আছে। হ্যাঁ, ক্লোরিন গ্যাসটাকে প্রিজার্ভ করব আমরা। এটা আলাদা একটা ভাইবা কোশ্চেন তোমাদেরকে করতে পারে যে আমরা ক্লোরিন গ্যাসটাকে কিভাবে প্রিজার্ভ করি। হ্যাঁ, যেহেতু এটা ভোলাটাইল, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা ওয়াটারে লিকুইডে সেটা আমরা কম্প্রেসড করে রাখবো। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ব্রেক পয়েন্ট। হ্যাঁ, ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনটা হচ্ছে যে পয়েন্ট আমার ক্লোরিন ডিমান্ডটা আমার মেট হয়, ঠিক আছে, আমার ক্লোরিন ডিমান্ডটার সেটাকে বলা হচ্ছে ব্রেক পয়েন্ট। হ্যাঁ, ইফ ফার্দার ক্লোরিন ইজ অ্যাডেড বিয়ন্ড দি ব্রেক পয়েন্টের অ্যাচিভ হওয়ার পরে যদি আমি ফার্দার ক্লোরিন অ্যাড করি, যে ফ্রি রেসিডুয়াল ক্লোরিন যেটা থাকবে সেটা ওয়াটারে এপিআর হয়, ঠিক আছে। আরেকটু এক্সপ্লেন করে যদি আমি বলি যে ক্লোরিন এবং অ্যামোনিয়ার কম্বিনেশনের ক্লোরামিন হয়। ক্লোরিন ডোজটা যদি আমি বাড়তে থাকে তাহলে আমার রেসিডুয়াল ক্লোরিনটা রিডাকশন হয়, ঠিক আছে, সেটা হচ্ছে ক্লোরামিনের মাধ্যমে, ঠিক আছে। এই অ্যাডেড ক্লোরিনটা আমার ক্লোরামিনটাকে ডিস্ট্রাকশন করে, যার কারণে রেসিডুয়াল ক্লোরিনটাও পরিমাণ রিডাকশন হয়, ঠিক আছে। একটা সময় দেখা যাবে যে রেসিডুয়াল ক্লোরিনটা আর নাই, কিন্তু ক্লোরিন ডোজ বাড়ার সাথে সাথে যে এন্ড অফ রেসিডুয়াল ক্লোরিন সেটাও বাড়তে থাকে, ঠিক আছে। হ্যাঁ, এখানে এটা বলা হয়েছে fall in residual chlorine will continue with further increase in chlorine dose. ক্লোরিন ডোজের সাথে সাথে এই রেসিডুয়াল ক্লোরিনটা একটা সময় বাড়তে থাকে, যখন এটা একটা স্টেজে এটা প্রপোর্শনালি বাড়বে ক্লোরিন ডোজের সাথে, ঠিক আছে। এবং দি পয়েন্ট অ্যাট হুইচ দি রেসিডুয়াল ক্লোরিন এপিয়ার্স, যে পয়েন্টে আমার রেসিডুয়াল ক্লোরিনটা এপিয়ার হয়, হ্যাঁ, এবং অল কম্বাইন্ড ক্লোরিন হ্যাভ বিন কমপ্লিটলি ডিস্ট্রয়েড, ঠিক আছে। এবং যে কম্বাইন্ড ক্লোরিন যেটা দেখানো হয়েছে তোমাদেরকে ইকুয়েশনে, যে ক্লোরিন এবং অ্যামোনিয়া কম্বাইন্ড ক্লোরিনটা আমার ডিস্ট্রয় হয়, সেটা হচ্ছে ব্রেক পয়েন্ট। এবং যে ডোজে হয় সেটা হচ্ছে ব্রেক পয়েন্ট ডোজেস, ঠিক আছে। তাহলে এই ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনটা এটা শর্ট নোট হিসেবেও আসতে পারে তোমাদের, এবং হচ্ছে এটা তোমাদের ভাইবার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আরেকটা রয়েছে সুপার ক্লোরিনেশন। সুপার ক্লোরিনেশনটার প্রথমে মনে রাখতে হবে এটা আমরা কখন অ্যাপ্লাই করব, যেখানে হচ্ছে যে হিউজ মানে হেভিলি পলিউটেড ওয়াটার যদি থাকে, সেখানে আমরা সুপার ক্লোরিনেশন ইউজ করব। সুপার ক্লোরিনেশনটা হচ্ছে যে এডিশন অফ লার্জ ডোজ অফ ক্লোরিন টু দি ওয়াটার, ঠিক আছে। লার্জ ডোজ ক্লোরিন আমরা ওয়াটারে অ্যাড করব, দেন আবার ডিক্লোরিনেশন করব, ঠিক আছে। এক্সেস ক্লোরিনটা আমরা ডিসইনফেকশনের পরে এক্সেস ক্লোরিনটা আমরা রিমুভ করে ফেলবো, এটাই হচ্ছে সুপার ক্লোরিনেশন, ঠিক আছে। যখন আমরা লার্জ ডোজে ক্লোরিন অ্যাড করব এবং অ্যাড করার সাথে সাথে আমরা সেটাকে আবার ডিক্লোরিনেশন করে ফেলবো, তাহলে যেটা হবে সেটাকে বলা হচ্ছে সুপার ক্লোরিনেশন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যা বলা হয়েছে সেটা হচ্ছে লার্জ স্কেল, ঠিক আছে। এখন ওয়াটার পিউরিফিকেশন অন স্মল স্কেল, সেটা হচ্ছে যে তিনটা মেথড এটা কাজ করে। একটা হচ্ছে বয়লিং, হ্যাঁ, তোমরা যেটা বাসা বাড়িতে যেটা করো সেটাই হচ্ছে বয়লিং। তারপর হচ্ছে কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট হিসেবে তোমরা হচ্ছে যে ইউজ করো, যেমন ক্লোরিন ট্যাবলেট বা হ্যালোজেন ট্যাবলেট যেগুলো ইউজ করো, ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে। এগুলো হচ্ছে কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করা হয় ডিসইনফেকশনে। আরেকটা হচ্ছে ফিল্ট্রেশন, যেটা তোমরা বাসা বাড়িতে যে ধরনের ফিল্টার ইউজ করো সেটাকে স্মল স্কেলের ফিল্টার আন্ডারে বলা হয়েছে। তাহলে এটা আমরা মনে রাখবো
দেন হচ্ছে এখানে বয়লিং কত থেকে কত মিনিট বয়লিং করলে কি হয় সেটা একটু ডিটেলস বলছি, এখানে বলা আছে, তোমরা দেখে নিও। হ্যাঁ, এই নামগুলো আমাদের অবশ্যই জানা থাকা লাগবে। তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করবে যে কেমিক্যাল বা এখন এই যে এই ইয়ারে যে ফ্লাডটা হয়েছে, ঠিক আছে, তো ফ্লাড এফেক্টেড এরিয়াতে ওয়াটার পিউরিফিকেশন তুমি কিভাবে করবা। হ্যাঁ, এরকম একটা কোশ্চেন যদি অ্যানালিটিক্যাল ভাবে তোমাদেরকে বলা হয় তাহলে তোমরা এই নামগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। ব্লিচিং পাউডার খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ব্লিচিং পাউডার। তারপর হচ্ছে ক্লোরিন সলিউশন ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আয়োডিন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হ্যালোজেন ট্যাবলেট, ঠিক আছে, এগুলো কিনতে পাওয়া যায়, হ্যালোজেন ট্যাবলেট, ব্লিচিং পাউডার, এগুলো কিনতে পাওয়া যায়। তাহলে এই নামগুলা তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবা, ঠিক আছে। হ্যাঁ, এটা তোমাদেরকে যে কোশ্চেনে বলবে তোমাদের। আচ্ছা, এখানে যেটা বলা রয়েছে কয়েকটা কেমিক্যালের নাম, তাদের কি পরিমাণ অ্যামাউন্ট লাগবে এবং কতটুকু ওয়াটার ভলিউম এই অ্যামাউন্টে দিয়ে পিউরিফিকেশন হয়, হ্যাঁ, সেটার একটা লিস্ট, এবং এই লিস্টটা তোমরা অবশ্যই মনে রাখবা। যে ব্লিচিং পাউডারটা হচ্ছে 2.5 গ্রাম ফর 1 লিটার, ক্লোরিন ট্যাবলেট অথবা হ্যালোজেন ট্যাবলেট সেটা হচ্ছে 50 মিলিগ্রাম অর 0.5 গ্রাম ফর 20 লিটার, অ্যালাম হচ্ছে 2 to 5 গ্রাম 1 গ্যালন, আয়োডিন হচ্ছে 2 drops 2% 1 লিটার। ঠিক আছে, এই চারটুকু মনে রাখবা তোমাদের ভাইবার জন্য। হ্যাঁ, এটা তোমাদের এখান থেকে তোমাদের ভাইবা কোশ্চেন করবে। আচ্ছা, ডোমেস্টিক ফিল্টার, হ্যাঁ, যেটা বলা হচ্ছে স্মল স্কেলে, ডোমেস্টিক ফিল্টারের কয়েকটা নাম রয়েছে, এই নামগুলো মনে রাখবা। পাস্তো চেম্বারলেন ফিল্টার, বার্কফেল্ড ফিল্টার, ডায়াটমিক ফিল্টার এন্ড হচ্ছে মেটালিক ফিল্টার। ঠিক আছে, এবং কোন ফিল্টার কোথায় পাওয়া যায় সেটা পাশে বলা হয়েছে, যে বার্কফেল্ড ফিল্টার পাওয়া যায় ইন্ডাস্ট্রি বা ডিসপেন্সারিতে, হ্যাঁ, স্টিমারও পাওয়া যায়। ডায়াটমিক ফিল্টারটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে, এন্ড মেটালিক ফিল্টারটা হচ্ছে ছোট ক্যাম্প গুলাতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে একটা ক্রাইটেরিয়া বলা হয়েছে, গুড ডোমেস্টিক ফিল্টারে কি কি ক্রাইটেরিয়া রয়েছে। হ্যাঁ, এই ক্রাইটেরিয়া গুলা হচ্ছে অনেক সময় তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, বাট আমি বলবো না যে খুব গুরুত্ব দিয়ে পড়া আছে এখানে কিছু, যে এটা অল জার্মটাকে কিল করতে পারে, যেটা সিম্পল এবং হচ্ছে স্ট্রং কনস্ট্রাকশন, হ্যাঁ, ইজি ভাবে তুমি ক্লিন করতে পারবা, যেটা ডিউরেবল এবং ওয়াটারটাকে পিউরিফিকেশন করে ইফেক্টিভলি, ঠিক আছে, এফিশিয়েন্টলি করে, এবং এটা চিপ, এবং হচ্ছে প্রিকুইড চেঞ্জিং এর এটা কোনো দরকার হয় না। পয়েন্টগুলো খুবই ইজি এবং আশা করছি তোমরা পারবা। এটা রিটেন কোশ্চেন হিসেবে আসতে পারে যে ডিসইনফেকশন অফ ওয়েল, হ্যাঁ, ওয়েল কিভাবে তুমি ডিসইনফেক্টেন্ট করবা। এখানে একটা একটা ইকুয়েশন দিয়ে বলা হয়েছে যে ওয়াটার ডেপথ কতটুকু সেটা আমার মেজার করতে হবে, ডায়ামিটার কতটুকু ওয়েলের সেটা মেজার করতে হবে ইন মিটারে, দেন আমার ভলিউম অফ ওয়াটার বা কিউবিক মিটার সমান হচ্ছে 1000 লিটার অফ ওয়াটার। সেই ওয়াটার গুলাকে পিউরিফিকেশন করার জন্য যে ইকুয়েশনটা সেটা আমার মনে রাখতে হবে, 3.14 ইন্টু ডি স্কোয়ার ইন্টু এইচ ডিভাইডেড বাই 4 ইন্টু 1000। ঠিক আছে, এটা অনেক সময় রিটেনে আসলে তোমরা এরকম ভাবে লিখতে পারো। এছাড়া আমরা ডিসইনফেকশন করতে পারি যে ব্লিচিং পাউডার দিয়ে, যেটা কিনা হচ্ছে 2.5 গ্রাম আমরা ইউজ করতে পারি 1000 লিটার অফ ওয়াটারে। ডিজলভ ক্যালসিয়াম অক্সালেট ইন ওয়াটার সেটা আমরা ইউজ করতে পারি। এছাড়া কন্ট্যাক্ট পিরিয়ড ক্যালকুলেশনের মাধ্যমে, তারপর হচ্ছে ক্লোরিন সলিউশনের মাধ্যমে, হ্যাঁ, এগুলো আমরা বলতে পারবো। ঠিক আছে, এটা তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এটা ইন শর্ট রিটেনে যদি আসে তাহলে যেভাবে বড় করে অ্যান্সারটা লেখা যায় সেদিকে ফলো করবা, বাট অবশ্যই এটা আমার ভাইভাতে ধরবেই তোমাদেরকে, যে ওয়াটারের কোয়ালিটিটা তুমি কিভাবে বুঝবা। ঠিক আছে, সেটা বোঝার উপায়টা হচ্ছে আমার চারটা ভাবে ওয়াটারটাকে আমার কোয়ালিফাইড হতে হবে ওয়াটারটা। ওকে, সেটা কি? অ্যাকসেপ্টেবিলিটি এসপেক্ট, সেটাকে আমি অ্যাকসেপ্ট করব। মাইক্রোবায়োলজিক্যালি সেটা সাউন্ড হতে হবে, কেমিক্যালি সেটা সাউন্ড হতে হবে, রেডিওলজিক্যালি সাউন্ড হতে হবে। তাহলে এই চারটা ক্যারেক্টারিস্টিক যদি থাকে তাহলে আমি বলবো যে ওয়াটারটা মোটামুটি কোয়ালিফাইড। ঠিক আছে, ওয়াটারটা ভালো। এখন অ্যাকসেপ্টেবিলিটি এসপেক্টের প্যারামিটার হচ্ছে দুই রকম, সেটা হচ্ছে যে ফিজিক্যাল প্যারামিটার এবং হচ্ছে ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি এসপেক্ট। ফিজিক্যাল প্যারামিটারটা খুব সহজভাবে মনে রাখা যাবে, আশা তোমরা পারবা। সেটা হচ্ছে যে এখানে কোনো টার্বিডিটি থাকবে না। ঠিক আছে, এটা কালারলেস হবে। তারপর হচ্ছে এটার কোনো টেস্ট, হ্যাঁ, টেস্টের কোনো চেঞ্জ হবে না, প্লিজেন্ট টেস্ট হবে, কোনো অডর থাকবে না, এবং হচ্ছে টেম্পারেচারটা সাধারণত কুল থাকবে। ঠিক আছে, যেটা কিনা মোর অ্যাকসেপ্টেবল। তাহলে এই পয়েন্টটুকু হচ্ছে আমার ফিজিক্যাল প্যারামিটার। তাহলে অ্যাকসেপ্টেবিলিটি এসপেক্টে আমার এই টার্বিডিটি, কালার, টেস্ট, অর্ডার, টেম্পারেচার, ঠিক আছে, এই চারটা পয়েন্ট
আমার অবশ্যই আমার জানা থাকা লাগবে। হ্যাঁ, এখানে আমি মিস করতেই পারবো না, ঠিক আছে। ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্টের আন্ডারে এখানে তোমাকে চার্ট করে দেওয়া হয়েছে এখানে খুব সহজ ভাবে, যে আমার কোন ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্ট গুলা কোন লেভেলে থাকলে আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিব, সেটা এখানে একটা চার্ট হিসেবে বলা হয়েছে। এখানে দুই একটা এক্সাম্পল তোমরা যদি মনে রাখতে পারো, দ্যাটস গুড, ঠিক আছে। এটা নিয়ে বেশি কিছু বলার নাই, ঠিক আছে। হ্যাঁ, ক্লোরাইড কতটুকু থাকবে বা ক্যালসিয়াম কতটুকু থাকবে, অনেক সময় হয়তো এখান থেকে আমার এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এটা বোথ আন্ডার গ্রাজুয়েট এন্ড পোস্ট গ্রাজুয়েট লেভেলেও এখান থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। অ্যাকসেপ্টেবল লেভেল কতটুকু হবে। অনেকগুলো নাম রয়েছে, আয়রন, সোডিয়াম, সালফেট, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, এই নামগুলো মনে রাখবা। সামনের লেভেল যদি মনে রাখতে পারো, দ্যাটস গুড, আদারওয়াইজ কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আর একটা হচ্ছে এই আহ এই যে ওয়াটার কোয়ালিটিটা একটা সিঙ্গেল কোশ্চেন হিসেবে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারি, যে ওয়াটার কোয়ালিটি কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, তার আন্ডারে প্রত্যেকটা কোয়ালিটি থেকে আলাদাভাবে তোমাদেরকে রিটেন ভাইভাতে কোশ্চেন করবে। লাইক হচ্ছে, যেটা অলরেডি বলে ফেলছি, যে অ্যাকসেপ্টেবিলিটি স্পেক বলতে তুমি কি বুঝো, কিভাবে তুমি একটা ওয়াটারটাকে দেখবা যে সেটা হচ্ছে যে মানে সাউন্ড, ঠিক আছে। অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া গুলা কি কি সেটা লাগবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিছু কোশ্চেন তোমাদের ভাইভাতে ধরবে এবং কিছু এই কোশ্চেনটা ইন্ডিভিজুয়ালি আমার রিটেনে আসে, ঠিক আছে। আমি বলবো এখন যে মাইক্রোবায়োলজিক্যাল স্পেক্টে আমার ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডিকেটর এই টার্মটা, হ্যাঁ, কি কি ইন্ডিকেটর আমরা পাবো মাইক্রোবায়োলজিক্যাল স্পেক্টের ইন্ডিকেটর গুলার নাম, সেটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। হ্যাঁ, একটা হচ্ছে প্রাইমারি ইন্ডিকেটর, সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি বা সাপ্লিমেন্টারি ইন্ডিকেটর, ঠিক আছে। প্রাইমারি ইন্ডিকেটর হিসেবে আমরা কোলিফর্ম গ্রুপ অফ অর্গানিজম গুলাকে আমরা ইউজ করি, ঠিক আছে, যেটা কিনা হচ্ছে ফিকাল গ্রুপ বলা হয়, ঠিক আছে। নন ফিকাল গ্রুপের আন্ডারে রয়েছে ক্লেপশিলা। হ্যাঁ, এই দুই তিনটা নাম তোমরা মনে রাখবা। হ্যাঁ, তোমরা যেহেতু মাইক্রোবায়োলজি এখন পড়ছো না, তোমাদের মনে রাখাটা একটু কষ্ট হবে, বাট এখানে এটা আমার অবশ্যই জানতে হবে। হ্যাঁ, প্রাইমারি ইন্ডিকেটর আন্ডারে আমি বলছি যে দুইটা, একটা হচ্ছে কোলিফর্ম গ্রুপ অফ অর্গানিজম, এবং সেখানে ফিকাল হচ্ছে ইকোলাই, নন ফিকাল হচ্ছে ক্লেবশিলা, ঠিক আছে। সেকেন্ডারিতে সাপ্লিমেন্টারি ইন্ডিকেটর হিসাবে সেখানেও রয়েছে দুই ধরনের অর্গানিজম, একটা হচ্ছে ফিকাল গ্রুপ, সেটাকে বলা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাই, নন ফিকাল গ্রুপ হচ্ছে ক্লোস্ট্রিডিয়া, ঠিক আছে। সামনের দিকে যাচ্ছি, যে প্রাইমারি ইন্ডিকেটর দেখো, ফিকাল গ্রুপ অলরেডি বলে ফেলছি ইকোলাই, এবং নন ফিকাল গ্রুপ হচ্ছে ক্লেবশিলা, যেগুলোকে বলা হচ্ছে কোলিফর্ম অর্গানিজম, এবং এগুলো হচ্ছে প্রাইমারি ইন্ডিকেটর, ঠিক আছে। হ্যাঁ, এগুলো যদি ওয়াটারে পাওয়া যায় তখন আমরা বলবো ওয়াটারটা আমার জন্য সেফ না, ঠিক আছে। আচ্ছা, এখন এই কোশ্চেনটা তোমাদের রিটেন এন্ড ভাইভাতে খুব ইম্পর্টেন্ট, যে কি কি ক্রাইটেরিয়া বা কি কি কারণে আমরা কোলিফর্ম অর্গানিজমটাকে আমরা ব্যবহার করে থাকি। কোলিফর্ম অর্গানিজম গুলা হচ্ছে কনস্ট্যান্টলি একটা বিশাল অ্যামাউন্টে আমার হিউম্যান ইন্টেস্টাইনে থাকে, এবং প্রতিদিন 200 থেকে 400 বিলিয়ন পার ডে এটা এক্সক্রিট হয়, ঠিক আছে। তারা হচ্ছে কালচার মেথডে যদি 100 ml অফ ওয়াটারে একটা ব্যাকটেরিয়া যদি থাকে, সেটাও ইজিলি ডিটেক্ট করা পসিবল, ঠিক আছে। এটা অন্যান্য প্যাথোজেন থেকে এটা লঙ্গার ভাবে সার্ভাইভ করে, এবং আরেকটা হচ্ছে এটার মানে ওয়াটার পিউরিফিকেশনের যে রেসিস্ট্যান্স লেভেল, এটা খুবই গ্রেটার, ঠিক আছে। আমরা যে কোনো পিউরিফিকেশন মেথড বা ক্লোরিনেশন যাই অ্যাপ্লাই করি না কেন, সেটা সহজে কিল করতে পারে না, ঠিক আছে। তাহলে গ্রেটার রেসিস্ট্যান্স রয়েছে টু দি ফোর্স অফ পিউরিফিকেশন দেন দি ওয়াটার বর্ন প্যাথোজেন, ঠিক আছে। অন্যান্য ওয়াটার বর্ন প্যাথোজেন থেকে এটার মধ্যে গ্রেট একটা রেসিস্ট্যান্স রয়েছে। তাহলে এই চারটা ক্রাইটেরিয়ার কারণে এটা আমরা চুজ করে থাকি অ্যাজ এ ইন্ডিকেটর হিসাবে, ঠিক আছে। সেকেন্ডারি বা সাপ্লিমেন্টারি ইন্ডিকেটর হিসেবে নামগুলো অবশ্যই মনে রাখবে। এখানে অনেক ইনফরমেশন হয়তো তোমাদের কাছে মনে হবে যে অনেক ইনফরমেটিভ, বাট নাম দুইটা আমার মাস্ট জানা থাকা লাগবে আমাদের। সেটা হচ্ছে ফিকাল স্ট্রেপ্টোকক্কাই, যেটাকে ফিকাল গ্রুপ, আর নন ফিকাল গ্রুপে আমি কি বলেছি, ক্লোস্ট্রিডিয়াম, ঠিক আছে। এখানে আর তেমন ডিটেলস বলার কিছু নাই, ওকে। আচ্ছা, এখানে গাইডলাইন ভ্যালু ফর ব্যাকটেরিওলজিক্যাল কোয়ালিটি, ব্যাকটেরিওলজিক্যাল কোয়ালিটির জন্য কিছু গাইডলাইন ভ্যালু রয়েছে, সেই ভ্যালুগুলো আমাকে এখানে আসে, ঠিক আছে। ভ্যালুগুলো হচ্ছে নো স্যাম্পল শুড কন্টেইন ইকোলাই ইন 100 ml, no sample should contain more than 3 from organism per 100 ml, no sample more than 5% throughout the year should contain coliform in 100 ml,
নো টু কনজিকিউটিভ স্যাম্পল শুড হ্যাভ কোলিফর্ম অর্গানিজম ইন 100 ml। এই চারটা পয়েন্ট আমরা মনে রাখবো এজ এ ব্যাকটেরিওলজিক্যাল কোয়ালিটির গাইডলাইন হিসাবে। ওকে, আচ্ছা, কিছু ভাইরোলজিক্যাল এসপেক্ট রয়েছে, দ্যাট মিনস সিম্পলি যদি আমি বলি কোনো ভাইরাস থাকবে না এখানে, ঠিক আছে। হ্যাঁ, এটা আগেও বলা হয়েছে যে কোনো যেমন ভাইরাল বন্ড বা ডিজিজ গুলো হচ্ছে কি রোটাভাইরাল ডিজিজ, হ্যাঁ, তারপর হচ্ছে রোটাভাইরাস থাকবে না, পোলিও ভাইরাস থাকবে না, ঠিক আছে, হেপাটাইটিস থাকবে না, তাহলে এটা হচ্ছে যে এটা বায়োলজিক্যালি ফ্রি থাকবে। এছাড়া বায়োলজিক্যাল স্পেকট্রাম আন্ডারে প্রোটোজোয়াল যে এন্টোমিস্টোলাইটিকা বা অ্যামিবিয়াসি জিআরডিএসিস এর কোনো অর্গানিজম এখানে থাকবে না, ঠিক আছে। রাউন্ড ওয়ার্ম, তারপর হচ্ছে যে ফ্ল্যাট ওয়ার্ম বা সিস্টোসোমিয়াসিস, হ্যাঁ, এই ধরনের কোনো অর্গানিজম থাকবে না, কোনো ফাঙ্গাস বা অ্যালগি এখানে থাকবে না, ফ্রি লিভিং অর্গানিজম থাকবে না। এটা হচ্ছে বায়োলজিক্যাল এসপেক্টে। ওকে, মোটামুটি আমার মাইক্রোবায়োলজিক্যাল এসপেক্টে এতটুকুই রয়েছে। দেন হচ্ছে কেমিক্যাল এসপেক্টে এখানে স্যাটিসফ্যাকশন সিগনিফিকেন্স লেভেল যেগুলো রয়েছে এগুলা কতগুলো এক্সাম্পল এখানে বলা হয়েছে। এখানে যেটা তোমরা অবশ্যই মনে রাখবে যে আর্সেনিক, ঠিক আছে, হ্যাঁ, আর্সেনিকের যে ইনঅর্গানিক কেমিক্যালের মধ্যে যে আর্সেনিকের ম্যাক্সিমাম লেভেল কতটুকু, ঠিক আছে, 0.01 মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে, অফ ওয়াটার। ফুল ভাবে বলবা যে আমার আর্সেনিক লেভেল কতটুকু হবে। আমি আজকে বলবো আর্সেনিকোসিসটা বলবো, এখানে আর্সেনিকোসের লেভেলটা কতটুকু হবে সেটা অবশ্যই আমার জানা থাকা লাগবে। 0.01 মিলিগ্রাম পার লিটার, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম লেভেল, ঠিক আছে। রিপিট করছি কেন, কারণ এটা আমার ফুল এরকম করেই বলতে হবে, 0.01 মিলিগ্রাম পার লিটার অফ ওয়াটার, ঠিক আছে, হ্যাঁ, অন্য কোনো ড্রিঙ্কস না, ওয়াটারের মধ্যে আমার যদি আর্সেনিক এতটুকু থাকে সেটা হচ্ছে তখন আমার জন্য খারাপ হবে, ঠিক আছে। বাকিগুলো কয়েকটা নাম এবং হচ্ছে যে লেভেল দেওয়া রয়েছে, ম্যাক্সিমাম লেভেল, এটা তোমরা দেখে নিবা কেমিক্যাল স্পেক্টে। এটা হচ্ছে যে টেবিলে যেটা দেওয়া রয়েছে হচ্ছে ইনঅর্গানিক, আর কিছু অর্গানিক স্টুডেন্ট রয়েছে সে নামগুলা পড়বা, ঠিক আছে। একটু র্যাপিডলি যাচ্ছে, কিছু পেস্টিসাইড সেগুলো হচ্ছে কেমিক্যাল স্পেক্টে, মানে এই যে পয়েন্ট গুলা, যে পেস্টিসাইড, ইনঅর্গানিক এন্ড অর্গানিক কনস্টিটিউয়েন্ট গুলো আমার অবশ্যই একটা নির্দিষ্ট লেভেলে আমার ওয়াটারে থাকবে। যদি এটা আমার ম্যাক্সিমাম লেভেল ক্রস করে যায় তখন আমি আমার ওয়াটার কোয়ালিটিটা ফল হবে, ঠিক আছে, ভালো হবে না। রেডিওলজিক্যাল এসপেক্টে এখানে আলফা অ্যাক্টিভিটি এবং যে গ্রস বিটা অ্যাক্টিভিটি বলা হয়েছে, কতটুকু থাকবে এটা হয়তো আমার এমসিকিউ তে ধরতে পারে, এ পর্যন্ত আমি ভাইভাতে যায় না, ঠিক আছে, হ্যাঁ, এটা নিয়ে এত মাথা ব্যথা নাই। তবে আমার ওয়াটার কোয়ালিটিতে চারটা ক্যারেক্টারিস্টিক্স বলছি, যে অ্যাকসেপ্টেবিলিটি, মাইক্রোবায়োলজিক্যাল, কেমিক্যাল এবং রেডিওলজিক্যাল এসপেক্ট। যদি এটা চারটা ক্রাইটেরিয়া যদি আমার ফুলফিল হয় তখন আমি সেটাকে বলবো যে আমার ওয়াটারটা ভালো, ঠিক আছে। অনেক সময় তোমাকে ভাইবা একটা সিনারিও দিতে পারে, তো যে তোমার সামনে একটা গ্লাস অফ ওয়াটার যদি রাখা থাকে, এক গ্লাস পানি যদি রাখা থাকে, হ্যাঁ, তোমাকে যদি বলা হয় যে এটা তুমি আহ কি বলবা, এটা কি সাউন্ড বলবা, এটা কি হচ্ছে যে অল ক্রাইটেরিয়া কি ফিল আপ করছে, হ্যাঁ, দেখে যদি তোমার মনে হয় যে এটাতে কোনো টার্বিডিটি নাই, হ্যাঁ, এটার কোনো হচ্ছে যে বাজে কোনো স্মেল নাই, হ্যাঁ, এটা মনে হতে পারে যেটা ট্রান্সপারেন্ট দেখতে এবং হচ্ছে যে এটা খেতে আমার কাছে মনে হবে যে এটা প্লিজেন্ট টেস্ট, হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো এটার অ্যাকসেপ্টেবিলিটি স্পেক্টের ফিজিক্যাল প্যারামিটার গুলো এটা ফুলফিল করে। কিন্তু আমি এটা বলতে পারবো না যে এখানে মাইক্রোবায়োলজিক্যাল কম্পোনেন্ট নাই বা কেমিক্যাল কোন ইনঅর্গানিক বা অর্গানিক কোনো কনস্টিটিউয়েন্ট নাই, সেটা কিন্তু আমি বলতে পারবো না, ঠিক আছে। তাহলে আমার প্রত্যেকটা ক্রাইটেরিয়া যখন ফুলফিল হবে তখনই আমি বলতে পারবো যে কোয়ালিটিটা ভালো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হার্ডনেস অফ ওয়াটার। এই হার্ডনেস অফ ওয়াটার থেকে আমার তিনটে জিনিস পড়তে হবে, যে হোয়াট ডু ইউ মিন বাই হার্ডনেস অফ ওয়াটার, হোয়াট আর দ্য টাইপস অফ হার্ডনেস, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ হার্ডনেস, হাউ ইউ রিমুভ হার্ড ওয়াটার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সোপ ডিস্ট্রয়িং পাওয়ার অফ ওয়াটার, দুইটা ফ্যাক্টর রয়েছে। হুম, এটা হচ্ছে ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এবং লেস ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হচ্ছে ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম ক্লোরাইড এন্ড ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম নাইট্রেট। ওকে, যেটা ডেফিনিশন সেটা হচ্ছে এটা হচ্ছে সোপ ডিস্ট্রয়িং পাওয়ার অফ ওয়াটার। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে যে টাইপস অফ ওয়াটারটা, এটা মানে টাইপস অফ হার্ডনেস, এই যে হার্ডনেস যে টাইপসটা এটা হচ্ছে টেম্পোরারি এন্ড হচ্ছে পার্মানেন্ট, ঠিক আছে। এখানে পড়তে গেলে তোমাদের কনফিউশন হবে, ঠিক আছে, তো সুতরাং এটা ভালোভাবে তোমরা মনে রাখবা যে কার্বনেট যেটা সেটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস, কার্বনেট অফ কি ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম,
ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম বাইকার্বনেট এন্ড ম্যাগনেসিয়াম বাইকার্বনেট সেটা হচ্ছে টেম্পোরারি। যখন আমার নন কার্বনেট গ্রুপ লাইক হচ্ছে সালফেট থাকবে এন্ড হচ্ছে ক্লোরাইড থাকবে, সেটা হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস। ক্যালসিয়াম সালফেট এন্ড ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড এন্ড ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ঠিক আছে? তাহলে কার্বনেট এন্ড নন কার্বনেট এভাবে ভাগ করা হয়েছে। যেটা কার্বনেট সেটা হচ্ছে টেম্পোরারি, যেটা নন কার্বনেট সেটা হচ্ছে আমার পার্মানেন্ট। ঠিক আছে? এটা তোমার কোনো কনফিউজ যেন তোমার না হও, এটা ভালোভাবে মনে রাখবা। ঠিক আছে? কোনটা টেম্পোরারি কোনটা হার্ডনেস, এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? এগুলো খুব কনফিউজিং। এখন হার্ডনেস অফ ওয়াটারের ক্লাসিফিকেশন, ঠিক আছে? হ্যাঁ, যেটা বলা হয়েছে সেটাও একটা ক্লাসিফিকেশন। হ্যাঁ, যে কোন কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট থাকে কার্বনেট এবং নন কার্বনেট, তার প্রেজেন্সের উপরে ভাগ করা হয়েছে টেম্পোরারি এন্ড পার্মানেন্ট। আরেকটা ক্লাসিফিকেশন হয় যে লেভেল অফ হার্ডনেস, যেটা হচ্ছে মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, যেটা আমরা পাবো সেটা হচ্ছে সফট ওয়াটার বলবো লেস দেন 1 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, যেটা আরেকটা একক হচ্ছে ইউনিট হচ্ছে লেস দেন 50 মিলিগ্রাম পার লিটার। যদি ওয়াটারটার হার্ডনেস লেভেল যদি এত হয় সেটা হচ্ছে সফট ওয়াটার। 1 to 3 যদি মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার হয় সেটা হচ্ছে মডারেটলি হার্ড। 3 to 6 যদি হয় সেটা হচ্ছে হার্ড ওয়াটার, অ্যান্ড ওভার 6 যদি হয় সেটা হচ্ছে ভেরি হার্ড ওয়াটার। তাহলে এটা একটা হার্ডনেস অফ ওয়াটারের অ্যানাদার ক্লাসিফিকেশন। আরেকটা ক্লাসিফিকেশন সেটা রয়েছে ডিগ্রির উপরে বেসিস করে। হ্যাঁ, ভেরি সফট ওয়াটার এক্সাম্পল হচ্ছে রেইন ওয়াটার, সেটা হচ্ছে যখন 5 ডিগ্রি অফ হার্ডনেস। 5 to 10 ডিগ্রি অফ হার্ডনেস হচ্ছে সফট ওয়াটার। আপল্যান্ড সারফেস ওয়াটার যেটা, সেটা হচ্ছে যে সফট ওয়াটার। 10 to 15 ডিগ্রিজ সেটা হচ্ছে মডারেটলি হার্ড ওয়াটার, বা সেটা হচ্ছে এক্সাম্পল শ্যালো ওয়েল। 15 to 20 ডিগ্রিজ হচ্ছে হার্ড ওয়াটার বা স্প্রিং ওয়াটার। ওভার 20 ডিগ্রি সেটা হচ্ছে ভেরি হার্ড ওয়াটার বা ডিপ ওয়েল ওয়াটার। এখানে অনেকগুলো ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে, তোমরা যেটা যেটা ফলো বা যেখানে যেটা ফলো করতে হয়েছে তোমাকে সেটা ফলো করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু ইনফরমেশন তোমাদেরকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপ টু 20 ডিগ্রি পর্যন্ত আমার ড্রিঙ্কিং পারপাসে ওয়াটারটা, এই হার্ডনেস অফ ওয়াটারের কোনো রোল নাই। ঠিক আছে? এটা স্যাটিসফ্যাক্টরি, এটা অ্যাকসেপ্টেবল। ঠিক আছে? অ্যাবভ 20 ডিগ্রি যখন হয়ে যাবে তখন এটা ওয়াশিং পারপাসের জন্য আমি ইউজ করতে পারবো না। অ্যাবভ 30 ডিগ্রি যখন হয়ে যাবে এটা ডোমেস্টিক কোনো পারপাসে আমি ইউজ করতে পারবো না। ঠিক আছে? এটা কিছু মেসেজ তোমাদেরকে দেওয়া এখান থেকে। এখন হার্ডনেস অফ ওয়াটারের ডিসঅ্যাডভান্টেজ, এটা রিটেন এন্ড ভাইভাতে ধরবে, যেটা কিনা বোথ ডোমেস্টিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার। ঠিক আছে? এটা বেশি কনজিউম হয়। তারপর হচ্ছে কনজিউমস মোর সোপ এন্ড ডিটারজেন্ট, এন্ড কার্বনেট আর প্রিসিপিটেট অন হিটিং, যদি হিট দেওয়া হয় সেটা প্রিসিপিটেট তলানি থাকে। এন্ড ব্রিক অ্যাবাউট ইজ স্পারিং অর স্কেলিং অফ বয়লার। ঠিক আছে? বয়লার এটা ক্ষতি করে। এবং হচ্ছে হাই ফুয়েল কনজাম্পশন, লস অফ এফিসিয়েন্সি এন্ড বয়লার এক্সপ্লোশন, আলটিমেটলি এই ধরনের ক্ষতি হয়ে থাকে। ঠিক আছে? ছোট কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এটা অ্যাডভার্সলি ইফেক্ট কুকিং, কুকিং করতে সময় বেশি লাগবে। লংজিভিটি, যেটা সেটা ফেব্রিক্স এ নষ্ট হয়, ইন্ডাস্ট্রিতে ইকোনমিক লস হবে। তারপর হচ্ছে পাইপস এবং ফিক্সচার, এগুলো হচ্ছে শর্ট রেঞ্জ লাইফ হয়। ওকে, কিভাবে আমরা রিমুভ করব টেম্পোরারি হার্ডনেস, যেটা হচ্ছে কার্বনেট হার্ডনেস, ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম, সেটাকে রিমুভ করার জন্য চারটা মেথড আমরা ইউজ করি। একটা হচ্ছে বয়লিং, লাইম এডিশন, সোডিয়াম কার্বনেট এডিশন, আর হচ্ছে পারমিটেড প্রসেস। পার্মানেন্ট হার্ডনেসটাকে রিমুভ করব দুইটা ওয়েতে, একটা হচ্ছে এডিশন অফ সোডিয়াম কার্বনেট এন্ড পারমিটেড প্রসেস বেজ এক্সচেঞ্জ প্রসেসের মাধ্যমে। তাহলে হার্ডনেস অফ ওয়াটারটা রিমুভ করব কিভাবে সেটাও তোমাদেরকে ভাইভাতে ধরবে, রিটেনে আসবে। ওকে, আচ্ছা, আজ লাস্ট যেটা সেটা হচ্ছে আর্সেনিকোসিস। আর্সেনিকোসিসটা এটা তোমাদের ডিজিজ, হ্যাঁ, কমিউনিকেবল এন্ড নন কমিউনিকেবল ডিজিজ, ওইখানেও তোমাদের এই জিনিসটা পড়ানো হয় এবং ওয়াটারের সাথেও এটা বলা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে এখানে আর্সেনিকোসিসটার ডেফিনিশন অফ আর্সেনিকোসিস অনেক সময় তোমাদেরকে ধরে। ঠিক আছে? যেটা তোমরা ঠিকভাবে পড়ো না। তোমরা যদি আহ বাজারে যে ধরনের বইগুলো রয়েছে, তোমরা যেগুলো গাইড বই ফলো করো, সেখানে যে ডেফিনেশনটা আর্সেনিকোসিসের রয়েছে সেই ডেফিনেশনটা তোমরা মাস্ট, এটা ডিসকারেজ করবা, ওই ডেফিনেশনটা পড়বা না। ঠিক আছে? হ্যাঁ, এখানে পয়জন রিলেটেড কোনো ডেফিনেশন এখানে অ্যাকসেপ্ট হবে না। ঠিক আছে? আমার জানার মতো ওই ডেফিনেশনটা 100% ভুল। এখানে যে ডেফিনেশনটা প্রোভাইড করা হয়েছে এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা ডেফিনেশন। হ্যাঁ, ডেফিনেশনটা কি, খুবই সিম্পল।
আর্সেনিকোসিস ইজ ডিফাইন্ড অ্যাজ ক্রনিক কন্ডিশন। মনে রাখতে হবে আর্সেনিকোসিসটা ক্রনিক কন্ডিশন। তাহলে কি কোন জায়গা থেকে অ্যারাইজ হচ্ছে? prolonged ingestion of arsenic above safe dose। ঠিক আছে, এখানে সেফ ডোজ যেটা মিন করা হয়েছে যে আর্সেনিকের যে একটা লেভেল রয়েছে, ম্যাক্সিমাম লেভেল 0.01 মিলিগ্রাম পার লিটার অফ ওয়াটার, সেই ডোজের উপরে যদি চলে যায়, ওই ধরনের আর্সেনিক কন্টেনিং ওয়াটার যদি আমি প্রলং ভাবে ইনজেকশন করি, সেই টাইমটা কতটুকু? সেই টাইমটা হচ্ছে 6 মান্থ, 6 মাস। ঠিক আছে, এবং যেটার কিনা কিভাবে আমরা প্রেজেন্টেবল হবে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা কিভাবে হবে, ক্যারেক্টারিস্টিক্স স্কিন লেশন থাকবে, সেটা কি মেলানোসিস অথবা ক্যারাটোসিস অথবা দুইটাই থাকতে পারে। হ্যাঁ, এবং এর সাথে ইনভলভমেন্ট অফ ইন্টারনাল অর্গান। ঠিক আছে, উইথ অর উইদাউট ইনভলভমেন্ট অফ ইন্টারনাল অর্গান। খুবই সিম্পল ডেফিনেশন, খুব সহজভাবে এটা মনে রাখবা। কারণ আমি জোর দিয়ে বলছি যে যেই ডেফিনেশনটা তোমরা পড়ে আসছো, যে তোমাদের যে বইটা তোমরা পড়ে থাকো, ঠিক আছে, হ্যাঁ, ওই বইতে এই ডেফিনেশনটা অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, ওই ডেফিনেশনটা যদি বলো তাহলে জিনিসটা ভুল হবে তোমাদের জন্য। সেটা কি? Arsenicosis is defined as a chronic condition arising from prolonged ingestion of arsenic above safe dose for at least 6 months, usually manifested by characteristic skin lesions of melanosis and or keratosis with or without involvement of internal organ। খুবই ছোট। আর্সেনিকোসিসের সেফ ডোজ থেকে উপরে হবে 6 মাস যদি ধরে আর্সেনিক কন্টেনিং ওয়াটার যদি খেয়ে থাকে, তাহলে আমরা যদি মেলানোসিস বা ক্যারাটোসিস পাই, সাথে ইন্টারনাল অর্গান ইনভলভমেন্ট থাকতে পারে, নাও থাকতে পারে, এই সামগ্রিক যে কর্মকাণ্ড সেটাকে আমরা বলে থাকি আর্সেনিকোসিস। এবং এই ডেফিনেশনটা হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের। ঠিক আছে, এটা মন গড়া কোনো ডেফিনেশন নয়। এখন দেখো আর্সেনিকোসিসের লেভেল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিকমেন্ডেড যে লেভেল সেটা হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার অফ ওয়াটার। বারবার বলছি, কিন্তু বাংলাদেশে সেটা লিমিট করে কিছুটা কম করা হয়েছে 0.05 মিলিগ্রাম পার লিটার অফ ওয়াটার। ঠিক আছে, সেটা বাংলাদেশের জিওলজিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাক্সেস অফ ওয়াটার, সবকিছুর ডিপেন্ড করে এই ওয়াটার ভ্যালুটাকে কমিয়ে দেওয়া হয়েছে। যদি 0.01 করা হয় সেটা অসুবিধা। ঠিক আছে, এখন দেখো যে এই প্রবলেমটা কেন, যে আর্সেনিকোসিসের প্রবলেমটা কেন হচ্ছে। আর্সেনিকোসিসের প্রবলেমটা হচ্ছে যে সয়েলের, মাটির যে জিওলজিক্যাল স্ট্রাকচারের ক্যারেক্টারিস্টিক চেঞ্জের কারণে হচ্ছে, মাইন্ড ডেভেলপমেন্টের সাইড ইফেক্টের কারণে হচ্ছে, পেস্টিসাইড ইউজের কারণে হচ্ছে, হ্যাঁ, আবার ড্রিঙ্কিং ওয়াটারের জন্য গ্রাউন্ড ওয়াটারটা বেশি আমরা ইউজ করে থাকি, সেই কারণে হচ্ছে। তাহলে এই কারণগুলোর কারণে এই আমার আর্সেনিকোসিসের প্রবলেমটা আমার বেশি হচ্ছে। ঠিক আছে, ওকে। দেন ক্লিনিক্যাল ফিচার্স, এখানে একটা কথা না বললেই নয়। তোমরা যেহেতু থার্ড ইয়ারে রয়েছে, তোমাদের ক্লিনিক্যাল এক্সপোজার রিলেটিভলি অনেক কম হতে পারে, তো তোমরা অনেক সময় এটা ভুল করো। ঠিক আছে, ক্লিনিক্যাল ফিচার্স যদি জিজ্ঞেস করা হয়, তাহলে মানে একজন পেশেন্ট কিভাবে তোমার সাইন সিমটম গুলো প্রকাশ পাবে সেটা এখানে বলা হবে। ঠিক আছে, কমপ্লিকেশন এন্ড ক্লিনিক্যাল ফিচার্স দুইটা কিন্তু ডিফারেন্ট থিংস। ওকে, ক্লিনিক্যাল ফিচার্সটা হচ্ছে পেশেন্ট কি সিমটম নিয়ে আসবে, তুমি কি দেখবা, সেটা হচ্ছে সাইন, এন্ড সাইন এন্ড সিমটমের কম্বিনেশন হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স। এটা তোমরা কমিউনিকেবল ডিজিজেও তোমরা ভুল করে থাকো। লাইক যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে চিকেন পক্স এর কমপ্লিকেশন কি বা হুপিং কপের কমপ্লিকেশন কি, তখন তোমরা ক্লিনিক্যাল ফিচার্স বলতে থাকো। ঠিক আছে, তাহলে এই ভুল করা যাবে না। ঠিক আছে, ক্লিনিক্যাল ফিচার্স গুলা এবং কমপ্লিকেশন দুইটা আলাদা জিনিস। ঠিক আছে, যদি আমরা ট্রিটমেন্ট না করে থাকি, তাহলে যে ধরনের জটিলতাগুলো হবে সেগুলাকে আমরা বলবো কমপ্লিকেশন। ঠিক আছে, তাহলে ক্লিনিক্যাল ফিচার্স হিসাবে এখানে টক্সিক ম্যানিফেস্টেশন আর স্লোলি ডেভেলপড এন্ড chronic in nature, melanosis and keratosis is the principal features. Okay, এটা তিনটা স্টেজ আমরা ভাগ করে থাকি: প্রাইমারি স্টেজ, স্টেজ 1, সেকেন্ডারি স্টেজ এন্ড টারশিয়ারি স্টেজ। ঠিক আছে, প্রাইমারি স্টেজে থাকে মেলানোসিস, কেরাটোসিস, কনজাংটিভাইটিস, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ইনফ্লামেশন অফ দি রেসপিরেটরি ডাক্ট। ওকে, সরি, রেসপিরেটরি ট্র্যাক্ট হতে পারে, এই ওয়ার্ডটা একটু ভুল হয়েছে।
তাহলে মেলানোসিস এবং কেরাটোসিস সেটা হচ্ছে স্কিনের ক্যারেক্টারিস্টিক্স ফিচার। সেকেন্ডারি স্টেজে থাকবে লিউকোমেলানোসিস। সেটা কি? হোয়াইট ইন্টারমিটেন্ট ডট উইদিন ব্ল্যাক এরিয়া। ব্ল্যাক এরিয়ার মধ্যে, হ্যাঁ, মেলানোসিস যেটা হচ্ছে স্কিনটা ব্ল্যাক হয়ে যাবে, কেরাটোসিস স্কিনটা ক্যারাটিন যে লেয়ারটা থাকবে সেটা একটু হার্ড হয়ে যাবে, এবং আলটিমেটলি যেটা হচ্ছে ব্ল্যাক এরিয়ার উপরে একটা হোয়াইট কালারের যদি ডট থাকে সেটাকে বলা হচ্ছে লিউকোমেলানোসিস। ঠিক আছে? কেরাটোসিস যেটা স্টেজ 1 এ ফর্ম হয় সেটা আরো হাইপার হয়ে যাবে, হাইপার কেরাটোসিস। এছাড়া হতে পারে নন পিটিং ইডিমা হতে পারে, কোথায়? ফিট অ্যান্ড লেগে। পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করতে পারে, কিডনি ডিসঅর্ডার ইনভলভমেন্ট থাকবে। ওকে, টারশিয়ারি স্টেজে যেটা যে ডিস্টাল অর্গানের যেটা হয় গ্যাংগ্রিনটা ফরমেশন হয়, এবং হচ্ছে লাং, ব্লাডার এগুলোর ক্যান্সার হতে হবে, স্কিন ক্যান্সার হবে, কিডনি এন্ড লিভার ফেলিওর হবে। তাহলে টারশিয়ারি স্টেজে এই ক্লিনিক্যাল ফিচার্স গুলো থাকবে। তাহলে ক্লিনিক্যাল ফিচার্স গুলো যদি আসে তাহলে ঠিক এইভাবেই বলবা যে স্টেজ অনুযায়ী, স্টেজ 1, 2, 3। দেন এখানে আমি অ্যাড করেছি তোমাদের জন্য বেসাল সেল কার্সিনোমা। হ্যাঁ, তারপরে হতে পারে ইন্টারনাল অর্গান, যেটা কিনা ইউরিনারি ব্লাডার, লাং, প্রোস্টেট এগুলার ক্যান্সার হওয়ার পসিবিলিটি থাকবে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, গ্যাংগ্রিন হবে। ঠিক আছে? তাহলে সহজে মনে রাখতে পারো যে স্টেজ 3 তে ডেভেলপড হবে। লাস্ট যে কোশ্চেন সেটা হচ্ছে যেটা ম্যানেজমেন্ট করবা কিভাবে। ঠিক আছে? যেহেতু আর্সেনিকোসিসটা ম্যানেজমেন্টের জন্য কি করা উচিত, এখানে আরেকটা ভাইবা কোশ্চেন তোমাদের জন্য ধরবে, সেটা হচ্ছে যে মেলানোসিস একটা রিভার্সিবল স্টেজ। ঠিক আছে? যখন তোমার কেরাটোসিস বা হাইপার কেরাটোসিস বা যদি এই গ্যাংগ্রিন ফর্মেশন হয়ে থাকে তখন সে জিনিসটা হয়ে যাবে তোমাদের জন্য ইরিভার্সিবল। কখনোই এটা ট্রিটমেন্ট করা পসিবল, ট্রিটমেন্ট করে এটা ভালো হওয়া পসিবল হবে না। ঠিক আছে? তাহলে মেলানোসিস স্টেজে যদি আমরা ট্রিটমেন্ট করে থাকি সেটা হচ্ছে যে অবশ্যই রিভার্সিবল, এবং এখানে আমার থার্ড স্টেজে কোনো কিওর হবে না। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা তিনটে স্টেজে কাজ করে থাকি। প্রথম যেটা হচ্ছে স্টেজ 1 বা ফেজ 1, সেটা হচ্ছে আর্সেনিক কন্টামিনেশনকে আমার ডিটেক্ট করতে হবে। ঠিক আছে? যে আর্সেনিক কন্টেনিং যে টিউবওয়েল গুলা রয়েছে সেই টিউবওয়েল গুলাকে ডিপ করে সেগুলো আমি গ্রিন কালার দিব, এবং আলটিমেটলি নন কন্টামিনেশন গুলাকে গ্রিন কালার দিব, এবং কন্টামিনেটেড টিউবওয়েল গুলাকে আমি রেড মার্ক দিয়ে সেটা মার্কিং করব। ঠিক আছে? সেকেন্ড যেটা হবে যে ডিপ টিউবওয়েল গুলা প্রোভাইড করতে হবে। দেখা গেল যে একটা এরিয়াতে, একটা গ্রামে ম্যাক্সিমাম টিউবওয়েল হচ্ছে আমার আর্সেনিক কন্টেনিং ওয়াটার পাওয়া গেল। এখন সেই ক্ষেত্রে আমার ইমার্জেন্সি বেসিসে সেখানে আমার কি প্রোভাইড করতে হবে? ডিপ টিউবওয়েলটা প্রোভাইড করতে হবে। এখানে ছোট্ট করে ব্র্যাকেটে তোমার জন্য দেওয়া রয়েছে যে আর্সেনিক ফ্রি হবে এটা। হ্যাঁ, এটা হচ্ছে 100 ফিট বিলো আর্সেনিক ফ্রি ওয়াটার হবে। সেটা হচ্ছে, তাহলে এভাবে আমরা ডিপ টিউবওয়েল গুলাকে প্রোভাইড করব, যেখানে অনেকগুলা টিউবওয়েল যদি কন্টামিনেটেড থাকে। ফেজ 3 তে যেটা হচ্ছে যে সেফ সারফেস ওয়াটার এনকারেজ করব। ঠিক আছে? যেন পাইপ দিয়ে সেটা ডিস্ট্রিবিউট হয়। সাথে হচ্ছে যে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করব রিগার্ডিং ডেঞ্জার অফ আর্সেনিক কন্টামিনেশন এন্ড দেয়ার রেসপন্সিবিলিটিস। ঠিক আছে? তাদের কি ধরনের রেসপন্সিবিলিটিস হবে এবং আর্সেনিক কন্টামিনেশনটাকে কিভাবে আমরা ডেঞ্জার থেকে মুক্ত পাবো সেজন্য তাদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, হেলথ এডুকেশন প্রোভাইড করতে হবে। ঠিক আছে? তাহলে এই আর্সেনিকোসিস থেকে এভাবে আমরা ম্যানেজ করব। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি, এবং তোমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমি আগামী রবিবারে তোমাদের ক্লাস নিব। আর এর বাইরে তোমাদের যদি কোনো কনফিউশন, কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার সাথে কমেন্ট সেকশনে শেয়ার করবা, কোনো সমস্যা নাই, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর নেক্সট ক্লাসে হচ্ছে যে এয়ার ভেন্টিলেশন, গ্রিন হাউস গ্যাস এন্ড গ্লোবাল ওয়ার্মিং, এটার উপরে আমি ডিসকাস করব। ঠিক আছে, তোমরা ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ।